সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফুসফুসের যক্ষ্মা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো বিভিন্ন ধরনের যক্ষ্মার কথা শুনে থাকি। আজ আমরা ফুসফুসের যক্ষ্মা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ 1955 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে এসএসএমসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবএইড হসপিটালে বক্ষব্যাধি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, ফুসফুসের যক্ষ্মাটা আসলে কেন হয়? যক্ষ্মা আজকের রোগ নয়, বহু সহস্র বছরের রোগ এটা। তো যক্ষ্মা একটি জীবাণু দিয়ে হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটি জীবাণু দিয়ে হয়। তো এইটা কিন্তু রবার্ট কক, এক যে জার্মান সায়েন্টিস্ট রিসার্চার, উনি আবিষ্কার করলেন। এর আগে ধারণা করা হতো যক্ষ্মা কোনো অভিশাপ, কোনো এই ধরনের কিছু। তখন যক্ষ্মার ওষুধও বের হয়নি। তখন আপনি দেখেন মেঘের ঢাকা তারা থেকে শুরু করে আরও অনেক ছবিতে কিন্তু যক্ষ্মা নিয়ে কাহিনীটি যক্ষ্মাকে ঘিরে তৈরি হয়েছে। তখন চিকিৎসাই ছিল স্যানাটোরিয়ামে রাখা, মানে আপনার এখন তো স্যানাটোরিয়াম উঠেই গেছে, পাহাড়ের উপরে স্যানাটোরিয়াম রাখা হতো, সাগরের বিশালতা, পাইন গাছের ছায়া, খুব উন্নত মানের খাবার, এগুলো দিয়ে বডির নিউট্রিশনকে ডেভেলপ করে চিকিৎসা করা হতো। তখন জানা যায়নি যে যক্ষ্মা একটি জীবাণু দিয়ে হয়। 1880 সাল রবার্ট কক আবিষ্কার করলেন যে একটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণু দিয়ে যক্ষ্মা হয়। তারপর থেকে রিসার্চাররা শুরু করলেন যে এটার ব্যাপারে, যে জীবাণুটা পাওয়া গেছে, কত ধরনের জীবাণু আছে, কী জীবাণু আছে, এটা কোন ওষুধ আবিষ্কার করলে এই জীবাণুগুলো মারা যাবে। তারপর আস্তে আস্তে ওষুধ আবিষ্কার শুরু হলো। যক্ষ্মা যে কোনো জায়গায় হতে পারে। আমরা বলি যে চুল এবং নখ ছাড়া দেহের এমন কোনো অংশ নেই, অঙ্গ নেই যেখানে যক্ষ্মা হতে না পারে। কিন্তু ফুসফুসের যক্ষ্মাটা নিয়ে আমরা বেশি কনসার্ন, কারণ আমরা হাঁচি দিই, কাশি দিই, এই কাশির মাধ্যমে লক্ষ লক্ষ জীবাণু ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু অন্য অঙ্গে যদি যক্ষ্মা হয়, মানে স্কিন টিউব হলো, চোখে যক্ষ্মা হলো, কিংবা গ্ল্যান্ড টিউবারকুলোসিস, ইয়াং মেয়েরা আমার চেম্বারে প্রায় আসে, 16, 17, 18, এমনকি 30 বছর নিচে দেখা যায় যে গ্ল্যান্ড টিবি হয়ে গেছে। তো সে তো ছড়াচ্ছে না, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে ফুসফুসের যক্ষ্মা। কারণ ফুসফুসের যক্ষ্মা যার হয়েছে, তার যদি ক্যাভিটি হয়, গর্ত হয়, একটা ক্যাভিটির মধ্যে লক্ষ কোটি যক্ষ্মা জীবাণু থাকে। একবার কাশি দেয়, হাজার হাজার যক্ষ্মা জীবাণু ছড়িয়ে পড়ছে। এভাবেই কিন্তু যক্ষ্মা ছড়িয়ে বেড়ায় সমাজে। যে একজন রোগী, আমরা বলি ছোঁয়াচে যক্ষ্মা রোগী, যার যে যক্ষ্মা জীবাণু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, তাকে আমরা বলি ছোঁয়াচে যক্ষ্মা। এই মানে আমরা বলি যেমন ডাক্তারি ভাষায় কেস, টিউবারকুলোস কেস। এই রোগীরা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের। কিন্তু যদি যক্ষ্মা হয়েছে কিন্তু কফে যক্ষ্মা জীবাণু ধরা পড়লো না, সে তো ছোঁয়াচে নাই। তারপরও আমরা করি কি, যে যক্ষ্মা এটা নির্ণয় করার জন্য আমরা বলি যে আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে অবিরাম কাশছেন, ডাক্তার এক কোর্স 15 দিনের হয়তো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, কাশি কিন্তু ভালো হচ্ছে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে তার কফটা আমরা পরীক্ষা করে দেখি তার কফে যক্ষ্মা আছে কিনা। পরপর 3 দিন আমরা পরীক্ষা করব। 3 দিনে যদি নেগেটিভ হয়, এক্সরে করব। এক্সরে করে যে আমরা যারা, আমি সারা জীবন ডাক্তারি পেশাগত জীবনে যক্ষ্মা নিয়ে কাটিয়েছি, তো বোঝাই যায় এটা একটা যক্ষ্মার মানে একেবারে টিপিক্যাল। এখন যারা নতুন ডক্টর, তাদের জন্য বুঝতে অসুবিধা হয়ে যাবে। এরা হয়তো নন টিবি মনে করে অ্যান্টিবায়োটিক চালিয়ে যাচ্ছে। কিংবা ক্যান্সার হয়েছে, এটা বলে দিল যে তার মাথায় ঢুকেছে এটা হয়তো ক্যান্সার, কিন্তু তার মাথায় ঢুকে নেয় যেটা টিউবারকুলোসিস। লক্ষণ উপসর্গগুলো কিছু দেখতে হবে। যে যক্ষ্মা হলে মানে একেবারে টিপিক্যাল যে সবসময় হবে তা না। যেমন বলা হয় যে রাত্রে ঘুষঘুষে জ্বর হবে, ঘাম হবে, শরীরে প্রচুর ঘাম হবে, শুকিয়ে যাবে, খেতে পারবে না, কফের সঙ্গে রক্ত যাবে। তবে যক্ষ্মাতেও কফের সঙ্গে রক্ত যেতে পারে,
ব্রঙ্কিয়েক্টিসিস বলে একটি রোগ আছে, সেখানেও কফের সঙ্গে রক্ত যেতে পারে। ফুসফুসের ক্যান্সার হলেও রক্ত যেতে পারে। আপনার ইভেন কিছু কিছু হৃদরোগ আছে, সেখানেও কফের সাথে রক্ত যেতে পারে। শুধু রক্ত গেলেই যে তার যক্ষা হয়েছে তার কোনো মানে নেই। কিন্তু যক্ষার রোগীর যে কফের সঙ্গে রক্ত যায়, বেশ গল গল করে রক্ত যায়, যেটা ব্রঙ্কিয়েক্টিসিস বলে একটি রোগ আছে। এটা কিন্তু নন টিবি, টিবি না, যক্ষা না, এটা ফুসফুসের কিছু বিশেষ বিশেষ শ্বাসনালী অকার্যকর হয়ে ফুলে গেছে। এগুলো আর কোনো কাজ করছে না, নন ফাংশনাল। এগুলো জীবাণু ঢুকছে ওর মধ্যে, আশেপাশের জায়গাগুলো নিউমোনিয়া হচ্ছে, কফ, দুর্গন্ধযুক্ত কফ হচ্ছে, আঙ্গুলের মাথাগুলো মোটা হয়ে গেছে, কিন্তু তারও কফের সঙ্গে গল গল করে রক্ত যেতে পারে। এই লক্ষণ। তারপরে পরীক্ষা নিরীক্ষা, তবে কিছু কিছু লক্ষণ উপসর্গ দেখলে বোঝা যায় যে, আর ধূমপানের সাথে সরাসরি যক্ষার কোনো সম্পর্ক নেই। স্যার, টানা কতদিন, কত সপ্তাহ বা কত মাস যদি কারোর কাশি থেকে থাকে, সেক্ষেত্রে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমরা বলি 2 থেকে 3 সপ্তাহ কাশি, বেশ কাশি হয়েছে, কাশি ভালো হচ্ছে না, সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো রয়েছে, জ্বর হচ্ছে, তারপরে ঘাম হচ্ছে, বেশ ক্ষুধা বন্ধা হয়েছে, অরুচি হয়েছে, তখন পরীক্ষা, যদি কফে যক্ষার জীবাণু ধরা পড়ে, তাহলে এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ যে আপনি একেবারে মাইক্রোস্কোপের নিচে দেখলেন যে যক্ষার জীবাণুগুলো। আমরা বলি AFB, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। এটি যদি পাওয়া যায় তাহলে একেবারে নিশ্চিতভাবে আপনি চোখ বন্ধ করে তাকে চিকিৎসা শুরু করে দেন। এখন দেখা যাচ্ছে যে যত ক্যাভিটিটা, যত মানে লিশনটা কতটা, মানে শ্বাসনালী যে ভাগ হয়েছে, ট্রেকিয়া যেখানে ভাগ হয়েছে, তার অনেক দূরে আছে, অবস্থান করছে, তাহলে কিন্তু অনেক সময় কফের সঙ্গে যক্ষা জীবাণু নাও যেতে পারে। তখন আপনার এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স এবং মানে লক্ষণ উপসর্গগুলো, এক্সরের যে উপাদান দেখে আপনার যক্ষা রোগের চিকিৎসা দিতে হবে। অনেক ক্ষেত্রে হয় কি যে যক্ষার জীবাণু ধরা পড়লো না, কিন্তু আপনার মনে হচ্ছে অন্যান্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেখেছেন যে কাশি যাচ্ছে না, তার লক্ষণগুলো যাচ্ছে না, জ্বর যাচ্ছে না। আমরা করি কি, বেনিফিট অফ ডাউট, তখন এক কোর্স পিওর টিবির ওষুধ তাকে দিই। যেমন রিফাম্পিসিন আইএনএইচ দিয়ে দেখলাম। এই রিফাম্পিসিন আইএনএইচ কিন্তু অন্য কোনো রোগের উপর কাজ করে না। বা আইএনএইচ ইথাম্বুটাল দিয়ে দেখলাম, তাহলে যদি দেখা যায় 15 দিন দিলেন, রোগী কিন্তু ভালো হয়ে গেল, রক্ত যাওয়া বন্ধ হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, ক্ষুধা, জ্বর কমে গেছে, তাহলে এটাকে আমরা বলি যে আমরা বেনিফিট অফ ডাউট দিয়েছি। এটাকে আমরা বলি থেরাপিউটিক ট্রায়াল। আমরা দিয়ে দেখি, ক্ষতি তো নাই, যে কোনো সময় বন্ধ করে দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো মানে একজন দক্ষ বিশেষজ্ঞের হাত দিয়ে দেওয়া উচিত। যেটা আমরা দেখি অনেক সময় অনেক ইয়াং ডাক্তার বা কোয়াকরা করে যে দিচ্ছে বন্ধ করছে, দিচ্ছে বন্ধ করছে, তাতে হবে কি যক্ষা জীবাণুগুলো রেজিস্ট্রেড হয়ে যাবে। আমাদের এখন মেইন কনসার্ন কি জানেন, এই যে যক্ষা হয়েছে, একটা সময় আমরা বলতাম যে যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা, কিন্তু মানে ওষুধ আবিষ্কৃত হওয়ার পর আমরা বলেছি যক্ষা হলে তার রক্ষা আছে। কিন্তু এখন আমরা মেইনলি কনসার্ন হচ্ছে এই যে অনিয়মিতভাবে রোগী ওষুধ খাচ্ছে, হয়তো আপনি 7 দিনের ওষুধ দিয়ে দিয়েছেন, রোগী খাচ্ছে না ওষুধ ঠিক মতো, ওই ভিটামিন দিয়ে সঙ্গে ভিটামিনটা খাচ্ছে, ওই বিছানা নিচে চেক করে দেখা যায় ওষুধ যেমনকার ওষুধ তেমনই রয়ে গেছে। তো এই রোগীর অনিয়মিত ওষুধ খাওয়ার জন্য কিংবা ডাক্তারের ভুলের জন্য যক্ষার জীবাণুগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যে কোনো ওষুধেই কাজ করে না, যেটাকে আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। অত্যন্ত ভয়াবহ। এবং এই এমডিআর, যেটাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলি, এটা কিন্তু ধেয়ে আসছে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকরা সঠিকভাবে নির্ণয় না করেই ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু সেটিকে আসলে যে কোর্স যেটাকে আমরা বলি বা ডোজ কমপ্লিট করা, সেই ব্যাপারে তারা সচেতন থাকে না, এবং রোগীরাও দেখা যায় যে তারা ট্রিটমেন্টটা কমপ্লিট করছে না। এই ক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি? এটাকে আমরা বলি ড্রাগ ডিফল্ট, মানে ওষুধ খাচ্ছে, একদিন খাচ্ছে, 2 দিন খাচ্ছে না, আবার খাচ্ছে, বা ওষুধ শেষ হয়ে গেছে আর আলসেমি করে ওষুধের দোকানে যায় না, বা সরকারি যেসব জায়গা থেকে ওষুধ দেওয়া হয়, রোগী আলসে করে ওষুধ নিতে যাচ্ছে না। সেজন্য আমরা শুরু করেছি ডটস, ডাইরেক্ট অবজারভেশন শর্ট কোর্স কেমোথেরাপি। মানে রোগীকে প্রতিদিন আসতে হবে, এসে চিকিৎসা কর্মীর সামনে চিকিৎসা কর্মী বা নার্স তাকে ওষুধগুলি খাইয়ে দিবে এবং এটাকে যাতে ড্রাগ ডিফল্ট না হয়, কারণ ড্রাগ ডিফল্ট হলে ড্রাগ রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমাদের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে গেছে এখন ড্রাগ রেজিস্ট্যান্ট। এখন ডাক্তারের ভুলেও হতে পারে, অনেক সময় রোগীর আলস্যের বা ভুলের জন্য হতে পারে। ডাক্তার হয়তো বললো যে ঠিক আছে 3 মাস খেয়েছেন, আর খেতে হবে না, ভালো হয়ে গেছেন, বা সঠিক যে আমরা যে 4 ড্রাগস কম্বিনেশন দিয়ে দিচ্ছি, 4 ড্রাগস কম্বিনেশন হয়তো ডোজ
আন্ডারডোজ হয়ে যাচ্ছে। স্যার, যে কোনো ধরনের যক্ষা, সেটা ফুসফুসের যক্ষায় হোক বা যে কোনো অর্গানের যক্ষায় হোক, সেটি ট্রিটমেন্ট মিনিমাম 6 মাস কমপ্লিট করতে হয়। তো এই ক্ষেত্রে আসলে যে আপনি বলছেন যে কমপ্লিট করাটা খুবই, এটাকে আমাকে ফেস করতে হয় যে একজন ডাক্তারকে যদি আমি 7 দিনের একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, ডাক্তার দেখা যাবে প্রথম 2 দিন হয়তো ঠিক মতো আওয়ারলি খেলো, 3 দিনের দিন দেখা যাচ্ছে যে 8 আওয়ারলি জায়গায় 12 আওয়ারলি হয়ে গেল, 4th দিন দেখা যায় এটা ওয়ান টাইম হলো। আমরাই তো ঠিক মতো 7 দিনের একটা কোর্স খেতে পারি না। আপনি আশা করতে পারেন কীভাবে একজন অশিক্ষিত একজন যক্ষা রোগী সে 6 মাস ওষুধ খাবে? এই জন্য প্রথম 2 মাস আমরা খুব বেশি মেটিকুলাসলি তাকে ট্রিটমেন্ট দিই, যে 4টা ড্রাগ 4 ড্রাগ কম্বিনেশন আমরা 2 মাস আমরা তাকে একেবারে তার রোগী আসবে, রোগীর চিকিৎসা করবে, তাকে খাইয়ে দিবে। আর বাকি যে 4 মাস রিফাম্পিসিন আইএনএইচ এটা রোগীর রোগীকে দিয়ে দেওয়া হবে প্রতি সপ্তাহের জন্য, এবং রোগীর আত্মীয় স্বজনকে স্ট্রিক্টলি বলা হবে যে আপনারা এটাকে খাইয়ে দিবেন। আর রোগী যদি ওষুধ দিতে না আসে, আমাদের চিকিৎসা কর্মী বাসায় চলে যায়, বাসায় গিয়ে বলে যে আপনি কিন্তু ওষুধ দেননি, টেলিফোন যাবে আপনি ওষুধ নিচ্ছেন না। আমরা এমনভাবে এই 6টা মাস কাউন্সিলিং করতে হবে, যেটাকে আমরা বাংলায় বলেছি উদ্বুদ্ধকরণ। এই কাউন্সিলিং করতে হবে যে আপনি যদি ওষুধ খান তাহলে ভালো হয়ে যাবেন, ওষুধ না খেলে কিন্তু আপনার এমন একটা পর্যায়ে যাবেন যে যখন ড্রাগ ডিফল্ট হবে আপনি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হবেন। এখন আরেকটা ব্যাপারে আমরা চিন্তিত যে এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, মানে কোনো ওষুধ নেই তাকে ভালো করার জন্য, সে যে জীবাণুগুলো ছড়াবে, আপনি একজন সুস্থ মানুষ, আপনার শরীরে সেই যক্ষা জীবাণুগুলো গেলে আপনিও যদি আপনি ওষুধ খান কোনো কাজ করবে না, সাক্ষাৎ মৃত্যু। তাহলে তাকে কি করতে হবে? আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দিতে হবে। আমাদের চেস্ট হসপিটালে আমরা আলাদা ওয়ার্ড করেছি এইসব রোগীর জন্য। আমাদের এখন সবচেয়ে বড় কনসার্ন, বারবার বলছি যে যক্ষা ধরা পড়ার সাথে সাথে যক্ষার চিকিৎসা শুরু করতে হবে, পূর্ণ মাত্রায় পূর্ণ ডোজে চিকিৎসাটা শেষ করতে হবে। আর তারপরে ফলো আপ করতে হবে, চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হবে যে এটা আবার রিল্যাপস করলো কিনা। সেই জন্য যক্ষাকে এখন হালকা করে দেখার উপায় নেই। যক্ষার যক্ষাকে যেমন হালকা করে দেখার উপায় নেই, যক্ষার চিকিৎসাটাকে আরও বেশি সিরিয়াসলি ভাবে নিতে হবে। স্যার, এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে স্যার জানার চেষ্টা করব। এর মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। আঙ্গুর কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি ফল, সবার খুব প্রিয়, সারা বছর আমাদের দেশে পাওয়া যায়। তো এই আঙ্গুর কিন্তু শুধু মিষ্টি না, এটার যে আমাদের শরীরে এর যে উপকারিতা সেটা না বললেই না। আঙ্গুরের মধ্যে কিন্তু অনেক কম ক্যালোরি পাওয়া যায়, অর্থাৎ আমরা মনে করি এটা মিষ্টি বলে হয়তো অনেক বেশি ক্যালোরি চলে আসবে, না। প্রতি 100 গ্রাম আঙ্গুরে কিন্তু মাত্র 32 কিলো ক্যালোরি পাই, তবে এর জিআই ইন্ডেক্স একটু বেশি, অর্থাৎ এটি কিন্তু আমাদের শরীরে ডাইজেশনের প্রথম ধাপেই অ্যাবজর্বড হয়ে যায়। তাই আমাদের রক্তের মধ্যে কিন্তু চিনির মাত্রাটা খুব দ্রুত বেড়ে যায়। তবে যাদের ডাইজেশনে করতে সমস্যা হয় অনেক অসুস্থতার কারণে, যেমন জ্বরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আমরা তাদেরকে আঙুরের রস বা আঙুর দিলে তারা খুব সহজেই ক্যালোরিটা পাচ্ছে, শক্তিটা পাচ্ছে, তাদের শরীরে তখন প্রচুর এনার্জির দরকার হয়। আর এমনিতেও অনেক রুগী আছে যারা মুখে খেতে পারে না, তাদের শরীরে ফুড ইনটেকটা কম হচ্ছে, ক্যালোরি ইনটেকটা কম হচ্ছে, তখন কিন্তু আমরা আঙুরের মাধ্যমে এই অভাবটা পূরণ করতে পারি। আঙুরে 7% কার্বোহাইড্রেট আছে, আর 92%ই কিন্তু জলীয় অংশ। এর মধ্যে প্রচুর ভিটামিনস মিনারেলস আছে, এটা না বললেই না। এর ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি। সাধারণত ভিটামিন সি আলোতে, বাতাসে, তাপে নষ্ট হয়ে যায়, একটু নাড়াচাড়াতেও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা তার সম্পূর্ণটাই পেয়ে যেতে পারি। এছাড়া কিন্তু আঙুর কনস্টিপেশন, ডিসপেপসিয়া, তারপর আরও হার্ট ডিজিজ, মাইগ্রেন, কিডনি ট্রাবল, এগুলোতে কিন্তু খুব ভালো উপকার দেয়। স্যার, এই যে ফুসফুসের যক্ষা যেটা আপনি বলছিলেন যে এটা অনেকটা ছোঁয়াচে, তো ছোঁয়াচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটিকে আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়, এবং যিনি ভুক্তভোগী রোগী বা যক্ষায় আক্রান্ত তিনি যেন তার পরিবারের বাকি সদস্য বা তিনি যখন বাইরে যাচ্ছেন তখন যেন সেই ভাইরাসটাকে তিনি ছড়াতে বা ব্যাকটেরিয়াটাকে ছড়াতে না পারেন, সেক্ষেত্রে তার কি কি বিষয় মেনটেন করা উচিত? আমি খুব সংক্ষেপে বলি যে আগে
আমরা হসপিটালে রেখে দিতাম রোগীকে, যাতে যক্ষা জীবাণুগুলো না ছড়ায়। আচ্ছা। এখন যে আমরা যে 4 ড্রাগস ট্রিটমেন্ট দিচ্ছি, এটা 15 দিন যদি ঠিক মতো খায়, যদি রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস না হয়, 15 দিনের মাথায় সে কিন্তু আর যক্ষা জীবাণু ছড়াচ্ছে না। অর্থাৎ সে বাসায় থেকেই, আমরা বলি ডোমিসিলিয়ারি ট্রিটমেন্ট, বাসায় থেকেই সে চিকিৎসাটা কমপ্লিট করবে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার থেকে একটু দূরত্ব বজায় রাখবে, একটু আইসোলেট থাকতে হবে, ক্লাস সবকিছু আলাদা থাকবে, একটু আইসোলেটেড থাকতে হবে। কিন্তু 15 দিন বা 1 মাস চলে গেলে সে আর মানে জীবাণু ছড়াবে না। কিন্তু অন্যান্য অঙ্গে যখন যক্ষা হবে তখন কিন্তু সে আর ছোঁয়াচে না, কিন্তু ফুসফুসের যক্ষা ছোঁয়াচে। এটাকে এই জন্য, এবং অংশীদারিত্বের ব্যবস্থাপনা, মানে সবাইকে তার ব্যাপারে কনসার্ন হতে হবে যে ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা, বারবার জিজ্ঞেস করতে হবে আপনি ওষুধটা খেয়েছেন। আরেকটা ব্যাপার যে আমাদের অসচেতনতা, এটা কেমন যে আমরা যেখানে সেখানে কফ থুতু ফেলি, যেটা সিঙ্গাপুরে সম্ভব নয়। সিঙ্গাপুরে এরকম কফ থুতু ফেললে $500 জরিমানা। আমরা যেখানে সেখানে কফ থুতু ফেলি। যদি কোনো যক্ষা রোগী যেখানে সেখানে কফ থুতু ফেলে, এই যে কফগুলো এগুলি শুকিয়ে শুকিয়ে বাতাসে আস্তে আস্তে উঠতে থাকবে, ফলে এই জীবাণুগুলো কিন্তু মরবে না, এগুলো কিন্তু একজন সুস্থ মানুষের নাক দিয়ে ঢুকে ফুসফুসে গিয়ে যক্ষার সৃষ্টি করবে। এই জন্য স্ট্রিক্টলি মানুষকে সচেতন করতে হবে যে যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না, একটু সতর্কভাবে, একটু মানে নাগরিক দায়িত্ব পালন করুন আপনি। অর্থাৎ স্বাস্থ্যসম্মত জীবনযাপন হ্যাঁ, নাগরিক দায়িত্ব আছে। আমি একটা কলার ছিকলাম, রাস্তার মধ্যে ছুঁড়ে মেরে ফেলে দিলাম, যেখানে সেখানে কফ থুতু ফেলে দিলাম, এই যে নোংরামির অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। আমার মনে হয় এটা খুব মানে এই যে গ্রাম থেকে হর করে শহরে চলে আসছে, এরা যে শহরের যে একটা আইন কানুন, যে শহরের যে একটা ডিসিপ্লিন, সেটা কিন্তু মেনটেন করছে না আমাদের শহরে। কিন্তু এই লোকগুলি যখন সিঙ্গাপুরে কাজ করতে যায়, তারা কিন্তু স্ট্রিক্টলি আইন মেনে চলে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ফুসফুসের যক্ষা সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পেরেছি, এবং সেই সাথে আপনি যে নিয়ম কানুনগুলোর কথা বললেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং যে ডিসিপ্লিন লাইফস্টাইল, এগুলো মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এনটিভির দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রক্তে ইনফেকশন বলতে আমরা বুঝি যখন শরীরের বিভিন্ন জায়গার ইনফেকশন যখন রক্তে চলে আসে, তখন তাকে আমরা বলি রক্তে ইনফেকশন হয়েছে। বেশিরভাগ মানুষই দেখা যায় যে রক্তে ইনফেকশন শুনলে, কথাটা শুনলেই ঘাবড়ে যায় যে রক্তে ইনফেকশন হয়েছে, কি ব্লাড ক্যান্সার, প্যানিক হয়ে যায় যে আসলে এটা কি। কিন্তু আসলে বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন অনেক সময় দেখা যায় যে সাইনোসাইটিস বা বনসে ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসনালীর প্রদাহ, এইসব ইনফেকশন যখন আমাদের ব্লাডে ইনফেকশন পাই আমরা, তখন তাকে রক্তে ইনফেকশন বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।